আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ, বাংলা বিষয়ের প্রভাষক, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেছি যে আমাদের একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে 12 তারিখে। তো তোমাদের যে পরীক্ষাটা হবে তার সিলেবাসটা আমি আমার গত ক্লাসে দিয়েছি আমার সাবজেক্টের। আর প্রতি সাবজেক্টের সিলেবাস তোমরা পেয়ে গেছো। আমাদের ফেসবুক একটি নতুন পেজ খোলা হয়েছে তোমাদের জন্য, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 2020। এই গ্রুপে যারা সদস্য হয়েছো তারা তো অবশ্যই আমাদের আপডেট পাচ্ছ। আমরা বিভিন্ন পোস্ট দিচ্ছি যে কবে আমাদের পরীক্ষা, সিলেবাস। তাছাড়া আমাদের প্রতি প্রভাষকগণ আমরা বলে দিচ্ছি যে আমাদের সিলেবাসটা কি হবে প্রতি সাবজেক্টে। তো আশা করব যে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষা নিজেদের যদিও বাসায় দিবে তারপরেও এটা যথেষ্ট মনোযোগী হয়ে এই পরীক্ষাটা দিবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমরা সরাসরি চলে যাব। আমরা জানি যে বাংলা যে সিলেবাসটা আমরা দিয়েছি, দুইটা পত্র মিলিয়ে আমরা পরীক্ষাটা নিব। প্রথম পত্র হলো দুইটা গদ্য থাকবে, অপরিচিতা, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তোমাদের সুবিধার্থে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দুইটা গদ্যই আমাদের সম্পূর্ণ হয়েছে, একটি শ্রদ্ধেয় কলি ম্যামের সাথে, আরেকটি আমার সাথে। তারপর কবিতা রয়েছে তিনটি, সোনার তরী, বিভীষণের প্রতি মেঘনাদ এবং বিদ্রোহী কবিতা। তো এর মধ্যে আমরা ইতিমধ্যে দুইটি কবিতাই সম্পন্ন করতে পেরেছি শ্রদ্ধেয় সাবিহা ম্যামের সাথে। আর যে একটা কবিতা আছে সেটি যদি আমরা পরীক্ষার আগে সম্পূর্ণ করি অবশ্যই সেখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা হলো যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমরা 4টা টপিক রেখেছি। একটি হলো বানান, উপসর্গ আর তোমার প্রত্যয়, সেখানে আবার তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় যে দুই প্রকার, শুধু তদ্ধিত প্রত্যয়টা রেখেছি, আর বাক্যের অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। এখন থেকে অবশ্যই যদি ক্লাসগুলো করো, তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই আশা করি তোমাদের পরীক্ষা দিতে খুবই সহজ হবে। তো চলো আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো উপসর্গ। এখন উপসর্গ, এটি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, অর্থাৎ এসএসসি লেভেলে তোমাদের সেটা ছিল। তারপরেও যেহেতু তখন তোমরা এমসিকিউ পদ্ধতিতে দিয়েছো, তোমাদের হয়তো কিছুটা ঘাটতি রয়ে গেছে, তার জন্য আজকে আমার ক্লাস। তো মেয়েরা, উপসর্গ নিয়ে পড়তে গেলে প্রথমে আমরা যেটা করব, যেটা আমি ক্লাসে করি, যে আসলে তোমাদের একটা ধারণা থাকতে হবে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন কি আসে, কিভাবে আসে, সেটার একটা যদি ধারণা থাকে তাহলে তোমাদের প্রস্তুতি নিতে খুব বেশি সুবিধা হবে। তো উপসর্গ থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন হয়। একটা হলো উপসর্গ কাকে বলে, উপসর্গের বৈশিষ্ট্য আলোচনা করো। আরেকটি হলো যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা উক্তি দিয়ে দেয় উপসর্গ নিয়ে, সেটা হলো উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, আলোচনা করো বা ব্যাখ্যা করো, এভাবে দেয়। তো এই প্রশ্ন দুটির উত্তর একই হবে যেভাবেই আসুক না কেন। যেমন উপসর্গ সম্পর্কে পড়তে গেলে আগে আমাকে জানতে হবে উপসর্গ কি বা কাকে বলে। উপসর্গ কাকে বলে? তো এখন দেখো, উপসর্গ এটা হলো যে আমরা জানি উপসর্গের নিজের কোনো অর্থ নেই। অর্থাৎ উপসর্গগুলো কোনগুলো তোমাদের সুবিধার জন্য আমি একটু মনে করিয়ে দেই। যেমন প্র, তারপরে তোমার হচ্ছে অপ, তারপরে হচ্ছে অভি, এইগুলো নিয়ে মানে এরকম অসংখ্য উপসর্গ আমাদের রয়েছে যেগুলোর আসলে নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ সংজ্ঞাতে যদি আমরা যাই তাহলে এরকম দাঁড়ায় সংজ্ঞাটা, যে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যাদের নিজের কোনো অর্থ নেই, কিন্তু সেই শব্দাংশগুলো যদি অন্য কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে তখন সেটি অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ শব্দের অর্থ প্রকাশ পায়, অর্থ তৈরি হয়, অর্থের পরিবর্তন হয়, এরকম হতে পারে। তাহলে সংজ্ঞাটা এভাবে দাঁড়ায় যে যে সকল অব্যয়সূচক শব্দাংশে নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দ বা ধাতুর পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, তখন তাকে উপসর্গ বলে। তারপর আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন আমরা যে ধরি একটা কাজ, কাজ একটা শব্দ, এটা একটা শব্দ রয়েছে, তো এটার তো একটা অর্থ আছে, কিন্তু যদি বলি অ, এটার তো কোনো অর্থ নেই। তাহলে আমরা যদি কাজের পূর্বে এই অটা বসিয়ে দেই তাহলে কি হয়? অ যোগ কাজ হয়ে গেল অকাজ।
অকাজ, তাহলে এটার কিন্তু একটা অর্থ রয়েছে। অকাজের অর্থ হলো যে অপ্রয়োজনীয় কাজ বা নিন্দনীয় কাজ, এরকম একটা কাজ বোঝায়। তাহলে এইটা থেকে আমরা একটা অর্থ পাচ্ছি, কিন্তু কাজের অর্থ আছে, এটা একটা শব্দ, আর এটা যে এটা একটা উপসর্গ, এটাই হচ্ছে আমাদের উপসর্গ। তো এই উপসর্গের যখন আলাদা ছিল, তার কোনো অর্থ ছিল না, এর কোনো অর্থ নেই, কিন্তু যখন কাজের পূর্বে বসে একটা শব্দ তৈরি করেছে, হয়ে গেছে অকাজ, তখন এটা একটা অর্থ প্রকাশ করছে। তাহলে উপসর্গের সংজ্ঞাতে আমরা এতটুকু লিখলেই এটা হয়ে যাবে। এবার আসো উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের বৈশিষ্ট্যে যখন আমি যাব, তার আগে আমাদের বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়ে থাকে, সেই প্রশ্ন ধরেই আমি আলোচনা করব, কারণ দুটার উত্তর একই হবে। তো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, এরকম একটা উক্তি আসে, উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, এখন এটা এরকম একটি দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এটা বলবে যে ব্যাখ্যা করো বা আলোচনা করো বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এরকম আমাদের প্রশ্ন হতে পারে। উদাহরণ দিয়ে বুঝিয়ে, এখানে হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এখন মেয়েরা এটা একটু লক্ষ্য রাখবে, আমরা যখন বাংলা দ্বিতীয় পত্র থেকে কোনো প্রশ্নের উত্তর দিব, তখন অবশ্যই যে বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন করা হবে, সেই বিষয়টা কাকে বলে, সেই সংজ্ঞাটা প্রশ্নে চাক বা না চাক আমাদেরকে দিতে হবে। সেখানে কিন্তু একটা নাম্বার থাকে, যেমন এই ধরনের প্রশ্ন আমাদের ব্যাকরণের নাম্বার হলো 5 নাম্বার থাকবে। তো তুমি যদি এখানে এরকম হতে পারে যে ম্যাম এখানে তো বলে নাই উপসর্গ কাকে বলে, তারপরেও তোমাকে যেহেতু উক্তিটা দিয়েছে উপসর্গ নিয়ে, তোমাকে অবশ্যই উপসর্গের সংজ্ঞাটা দিতে হবে, না হলে 1 নাম্বার আগেই বাদ পড়ে যাবে, তুমি 4 নাম্বারের উত্তর দিয়েছো। তারপরে দেখো, যেভাবে আমি বললাম উপসর্গ কাকে বলে তার উত্তর দিবে। তারপরে হলো উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। এটা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে উপসর্গের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। কি বৈশিষ্ট্য রয়েছে, প্রশ্নটা অবশ্যই তোমরা খাতায় তুলে রাখবে, মনে রাখবে আর কি। তারপরে দেখো যে উপসর্গের বৈশিষ্ট্য কি রয়েছে। আমরা জানি উপসর্গের 5টি বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত উপসর্গের 5টা বৈশিষ্ট্য হয়। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে নতুন অর্থ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যখন এরকম হবে যে উপসর্গের প্রথম বৈশিষ্ট্য এটা, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে বা নতুন শব্দ সৃষ্টি করে, তোমাদের ভাষা যেরকম হয় লিখতে পারো, অর্থ একই দাঁড়ায়। এটার সাথে কিন্তু আমাকে উদাহরণ দিতে হবে, যেমন দিয়ে তোমাকে বুঝাতে হবে যে উপসর্গে কিভাবে নতুন অর্থ তৈরি করে। যেমন আমরা যদি বলি ছায়া, এটা একটা শব্দ আমরা জানি, কিন্তু ছায়ার পর থেকে যদি আমরা বলি প্রচ্ছায়া, এটাও একটা শব্দ। এই ছায়া মানে হলো যেটা আর কি কোনো কিছুর আবরণ, আর এই প্রচ্ছায়া হলো সেটা হলো আরো গাঢ় আবরণ বোঝায়। অর্থাৎ এই যে দেখো ছায়ার সাথে প্রচ্ছায়া, এই যে উপসর্গটা ব্যবহৃত হয়ে কি করেছে, এই প্রচ্ছায়া নতুন একটা শব্দ তৈরি হয়েছে। এটা তো নতুন শব্দ কেন, কারণ ছায়া থেকে প্রচ্ছায়া, এটার অর্থ একটা হয়েছে, এটার অর্থ গিয়ে আরেকটা হয়েছে। তাহলে এভাবে উপসর্গ কি করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তারপরে 2 নাম্বার আমরা যে বৈশিষ্ট্য জানি, সেটা হলো শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে, শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে বা সৃষ্টি করে। তোমাদের ভাষা যেটা সহজ লাগে তোমরা সেভাবে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে শব্দের অর্থের পরিপূর্ণতা কিভাবে দান করে, এটাও আমাকে প্রমাণ দিতে হবে।
প্রমাণ আমরা কিভাবে দিব? ব্যাকরণের প্রমাণই হচ্ছে উদাহরণ দিতে হবে। তাহলে যেমন দিয়ে আমরা বলি, যেমন আমরা জানি পুষ্টি একটি শব্দ, পুষ্টি এরকম শব্দ শুনেছো মেয়েরা নিশ্চয়। এই পুষ্টি থেকে যদি আমরা আরেকটা শব্দ বলি পরিপুষ্টি, পরিপুষ্টি, তাহলে দেখো পুষ্টি এইটা একটা শব্দ, পরিপুষ্টি এটাও একটা শব্দ। এখানে এই পুষ্টি শব্দের পূর্বে যখন পরিটা ব্যবহৃত হয়েছে তখন হয়ে গেছে পরিপুষ্টি। তাহলে দেখো এই পুষ্টি শব্দের অর্থ হলো তোমার যেটা আসলে পরিপূর্ণ বা কি বলে যে যেটা আসলে সবকিছুর দিক থেকে পূর্ণতা পেয়েছে, আর পরিপুষ্টি হচ্ছে আরো বেশি পূর্ণতা পেয়েছে, মানে একদম সুচারুরূপে যেটা সব দিক থেকেই যেটা পূর্ণতা আছে। মানে এই পুষ্টি দিয়ে বোঝাচ্ছে যে তোমার শরীরে ধরো আমি যদি এরকম একটা বাক্য বলি যে তার পুষ্টির যথেষ্ট পুষ্টি রয়েছে, এরকম বললে যেটা বুঝে পরিপুষ্টি বা সে পরিপুষ্ট একজন ব্যক্তি, তার মানে একদম সব দিক থেকে সম্পূর্ণ। তাহলে এটার কি করেছে? পরিপূর্ণতা দান করেছে। এই পুষ্টি দিয়ে অল্প পরিসরে বুঝিয়েছে, আর এই পরিপুষ্টি দিয়ে একদম সম্পূর্ণ জিনিসটাকে বুঝিয়েছে। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। তারপরে আসো 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যে গিয়ে আমরা যেটা দেখব সেটা হলো শব্দের অর্থের সংকোচন করে, সংকোচন করে। তোমরা চাইলে প্রতিটা বৈশিষ্ট্যের পূর্বে উপসর্গ দিয়ে লিখতে পারো, বা আমার মতো উপসর্গ ছাড়াও লিখতে পারো, কারণ উপরে উপসর্গের সংজ্ঞাটা থাকবে। শব্দের অর্থে সংকোচন করে। এখন মেয়েরা এটা বুঝতে হবে, সংকোচন মানে তো বুঝো, সংকোচন মানে ছোট করে আনে একটা শব্দ দিয়ে যে অর্থটা। যেমন এটাও আমি যেভাবে উদাহরণ দিয়ে প্রমাণ করব সেটা হলো যেমন দিয়ে লিখবে, যেমন রাজি, রাজি শব্দটা যদি আমি বলি, আরেকটা শব্দ বলি নিমরাজি, নিমরাজি। এখন দেখো রাজি কথাটার মানে কি? রাজি কথাটার মানে হচ্ছে সম্মতি রয়েছে। যেমন আমি যদি বলি শিক্ষার্থীরা তোমরা কি পরীক্ষা দিতে রাজি আছো, তখন কি তোমাদের এটা হ্যাঁ বা না বলবে, তোমরা এটার পক্ষে সবাই বলবে জি ম্যাম রাজি। তাহলে যখন আবার বলি যে না তোমরা কি আসলে বাংলা সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা দিতে রাজি আছো, এরকম যদি বলি, তখন যদি তোমরা বলো না ম্যাম ওরকম তো না, আমরা পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু পুরো বইয়ের উপর না, তাহলে এটা কম রাজি, মানে কি নিম রাজি। এই নিমটা হলো উপসর্গ। তাহলে দেখো উপসর্গ ব্যবহৃত হওয়ার পর সেটা যেহেতু এটা রাজি মানে পুরোপুরি সম্মতি বোঝাচ্ছে, আর নিম রাজি বলতে কম সম্মতি বোঝাচ্ছে, তাহলে এটার অর্থটা ছোট হয়ে আসলো না? রাজিটা দিয়ে সবকিছুর পরিপূর্ণতা মানে সম্পূর্ণ অর্থ আসছে, আর নিমটা দিয়ে কমটা আসছে, নিমরাজি। এভাবে আমরা দেখতে পাই যে উপসর্গের আরেকটা বৈশিষ্ট্য হলো অর্থে সংকোচন করে। এবার আমি বললাম উপসর্গে 5টা বৈশিষ্ট্য রয়েছে, এবার যাব আমরা আরো বাকি রইল 2টা বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে দেখো উপসর্গের এই 3টা বৈশিষ্ট্যের পর, অর্থাৎ শব্দে নতুন শব্দ তৈরি করে, তারপরে হলো শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে, তারপরে হলো শব্দের অর্থে সংকোচন করে। এবার হলো দেখো যে আমরা যেটা উদাহরণ দিব সেটা হলো শব্দের অর্থে সংকোচন যেহেতু হয়েছে, তাহলে কি করতে পারে? অর্থের দিলে শুধু হবে না, শব্দের অর্থে মানে উপসর্গ দিয়ে যে শব্দটা তৈরি হবে। তাহলে উপসর্গের 4 নম্বর বৈশিষ্ট্য হলো শব্দের অর্থের সংকোচনের পরে আমরা দিতে পারি সম্প্রসারণ করে, সম্প্রসারণ করে। তার মানে উপসর্গের 4 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থের সম্প্রসারণ করে। এটাও আমরা উদাহরণ দেই, যেমন প্রতিটার মধ্যেই মেয়েরা আমি বারবার বলছি উদাহরণ দিতে হবে। যেমন দিয়ে আমরা যদি বলি তাপ, তাপ এটা যদি বলি তাহলে দেখো তাপ দিয়ে কি বোঝাচ্ছে? তাপমাত্রা বোঝাচ্ছে। কিন্তু আরেকটা যদি বলি পরিতাপ, পরিতাপ, তাহলে কি বোঝাচ্ছে? এই তাপ দিয়ে কিন্তু তোমার তাপমাত্রাটা বোঝাচ্ছে যে আজকে মানে বা কোনো কিছু কি বলে যে গরম হয় এরকম কিছু বোঝাচ্ছে। কিন্তু পরিতাপ দিয়ে কিন্তু মানুষের বলে না যে একটা অন্যায় করার পরে যেটা
পাশ্চাত্য বোধ, মনের মধ্যে অপরাধ বোধ জন্ম নেয়, অর্থাৎ মনস্তাপ, মানে মনে মনে সে অনুভব করছে যে না আসলে আমি অন্যায় করে ফেলেছি, সেটা হলো পরিতাপ। এক ধরনের পাশ্চিত্য, মনে মনে পাশ্চিত্য করা, যে হয়তো কোনো একটা অন্যায় করেছে, কেউ দেখেনি, কিন্তু সে মনে মনে তার বিবেকের দংশনে দংশিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পরিতাপ শব্দটা ব্যবহৃত হয়। এখানে তাপ একই আছে তাপ, কিন্তু শুধু পরি উপসর্গে ব্যবহৃত হয়ে কি হলো, অর্থটা আরো বিস্তৃত হয়ে গেল, সম্প্রসারিত হলো, অর্থ বেড়ে গেল। এটাই হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের শব্দে অর্থে পরিবর্তন করে। এবার দেখো পরিবর্তন করে ফেলে, আবার পরিবর্তন করে, যেমন দিয়ে আমরা দেখতে পাই, উদাহরণ দিয়ে দেখো, কথা, কথা যদি বলি তাহলে কথা দিয়ে কি বোঝাচ্ছে, যে এই যে আমি কথা বলছি, আমার বক্তব্য, আমি যা বলতে চাই, আমার সেই শব্দটা, মানে আমার কথা দিয়ে তোমরা সেটা বুঝতে পারছো। কিন্তু যদি বলি উপকথা, উপকথা এরকম শব্দ তো শুনেছো, এটার অর্থ হলো কল্পিত কাহিনী বা রূপকথা। উপকথা মানে কল্পিত কাহিনী বা রূপকথা, যেটার আসলে বাস্তবপূর্ণ ভিত্তি নেই। তাহলে দেখো, এই একই কথা, কথার আগে যখন উপসর্গ বসে গেছে, অর্থাৎ উপসর্গটা বসেছে, তখনই কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের প্রমাণ হলো যে শব্দের অর্থে পরিবর্তন করে। এই হলো আমাদের 4টা বৈশিষ্ট্য। এখন আমি বলেছিলাম যে প্রশ্ন হয় 2 ধরনের, উপসর্গ কাকে বলে, উপসর্গের বৈশিষ্ট্য কি কি, উদাহরণ সব বুঝিয়ে দাও, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে তার কথাই নেই, উপসর্গ কাকে বলে, 5টা বৈশিষ্ট্য, সাথে উদাহরণ। তোমরা চাইলে অন্য শব্দও দিতে পারো, এই শব্দ দিয়েই যে উদাহরণ দিতে হবে তা না, কিন্তু খেয়াল রাখতে হবে যেন যেই বৈশিষ্ট্যের উদাহরণটা দাও তার যেন সাথে সম্পৃক্ত থাকে। এখন তুমি যদি এই কথার উদাহরণ 4 নম্বর বৈশিষ্ট্যে দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না, তোমাকে একদম সম্পৃক্ত আছে এরকম উদাহরণটা দিতে হবে। এই গেল আমাদের একটা প্রশ্ন উত্তর। এবার আমি যে উক্তিটা দিয়ে শুরু করেছিলাম, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, সেখানে শুধু অর্থটা বুঝতে হবে। মানে উপসর্গের অর্থবাচকতা অর্থ হলো নিজের কোনো অর্থ নেই, অর্থদ্যোতকতা মানে অর্থ তৈরি করতে পারে। কিভাবে তৈরি করতে পারে, অন্য শব্দের বা ধাতুর পূর্বে বসে, তখন এই 4টা বৈশিষ্ট্য দিবে। উপসর্গ কাকে বলবে সেটা লিখবে, উপসর্গ কাকে বলে লিখে বলবে যে উপসর্গের বৈশিষ্ট্যের আলোকে আমরা এই উক্তিটি প্রমাণ করতে পারি, করে বৈশিষ্ট্যগুলো এইভাবেই দিবে, দিয়ে তারপরে লিখে দিবে। পরিশেষে বা উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে উপসর্গের আসলে নিজের কোনো অর্থ নেই, অর্থাৎ অর্থবাচকতা নেই, কিন্তু সে নতুন শব্দ বা অর্থ তৈরি করতে পারে অন্য শব্দ বা ধাতুর পূর্বে বসে। উপরের বৈশিষ্ট্য থেকে সেটি প্রমাণিত হলো বা প্রমাণিত হয়েছে, এরকম ভাবে আমরা প্রশ্ন উত্তরটা দিব। তো আশা করি মেয়েরা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লাসের পর অনেকেই কমেন্ট করো। আরেকটা বিষয় জানতে চেয়েছিলে, এই পরীক্ষা আমি যদিও সেটা রিপ্লাই দিয়েছি, তারপর আবার সবার উদ্দেশ্যে বলে দেই, আমাদের এই পরীক্ষা হবে 30 মার্কের পরীক্ষা, 30 নম্বরের, যেটা আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়েই আমরা নিব, সেটা থেকে 30 নম্বরের পরীক্ষা নিব। 2টা অংশ থাকবে, তোমাদের গদ্য এবং কবিতা থেকে সৃজনশীল আসবে, আর ব্যাকরণ থেকে আমরা 4টা টপিক দিয়েছি, সেখান থেকে প্রশ্ন থাকবে, অথবা পেতে পারো। 4টা টপিকের মধ্যে অবশ্যই অথবা থাকতে পারে, তবে আমাদের ক্লাসগুলো ফলো করলেই হবে। এই ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছো যে নির্দিষ্ট তো বই আমরা দিয়েছি, ডক্টর হায়াত মাহমুদ এবং মোহাম্মদ আমিনের বইটি কিনলেই ভালো। যদি আপাতত কারো কাছে সেই বইটি নাও থেকে থাকে, আমাদের ক্লাসগুলো ফলো করে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর মতো পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।